রাত প্রায় 12টা পেরিয়ে গেছে। অন্ধকারে ঢাকা দীর্ঘ রেললাইন আর তার ওপর দিয়ে এগিয়ে চলা ধূসর রঙের এক পুরনো লোকাল ট্রেন। ঠিক এই সময়ই ঘটেছিল সেই ঘটনাটা যার কথা পড়ে অঞ্চলের মানুষ ফিসফিস করে বলত। ট্রেনের ভেতরের আলোগুলো বারবার ঝিমিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে পুরো বগিটাই কয়েক সেকেন্ডের জন্য কালো হয়ে উঠছিল। এই অদ্ভুত অন্ধকারের মধ্যে একজনই ছিল জেগে, সুদীপ। রাতে কাজে ফিরছিল সে। অন্য বগিতে যাওয়ার মতো সাহস তার ছিল না, কারণ পুরো ট্রেনে হাতে গোনা কয়েকজন ছিল বলে ধারণা। কিন্তু কিছুক্ষণ ধরেই তার মনে হচ্ছিল এই বগিতে সে একা নেই। ঠিক তখনই আলো হঠাৎ দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আর সেই জ্বলে ওঠার মুহূর্তে সুদীপ দেখল তার সামনে থাকা লম্বা সিটের কোণে কোনো একজন দাঁড়িয়ে আছে। একটা নারী আকৃতি, পেট ফুলে আছে, যেন গর্ভবতী। আর পুরো গায়ের কাপড়, মুখ, হাত সবকিছু লাল রঙের দাগে ভরা, পুরনো জমা রক্তের মতো। সেই মুহূর্তটাই এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর শুরু। অন্ধকার আবার নেমে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ভেতরের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠছিল। আলো ফিরে আসতেই দেখা গেল নারীটা সুদীপের আরও কাছে এসে দাঁড়িয়েছে। তার মাথা একটু কাত হয়ে আছে, যেন সে তাকিয়ে আছে, কিন্তু চোখের নিচে ছায়া এত গভীর যে বোঝা যায় না সে আসলে কাঁদছে না হাসছে। সুদীপের বুকের ভেতর একটা অদ্ভুত টান ধরল। সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই নারী জীবিত মানুষের মতো নয়। কিন্তু তবুও তার ভেতরের কোনো অংশ বিশ্বাস করতে চাইছিল না যে সে যা দেখছে সেটা সত্যি। ট্রেনটা ডিমাই পাহাড়ি পথ পার হচ্ছিল। এ পথটা দিনের বেলাও অদ্ভুত নীরব থাকে, আর রাতে এ পথ দিয়ে লোকাল ট্রেন গেলেই অসম্ভব এক ঠান্ডা জমে থাকে বগিগুলোর ভেতর। সুদীপ চেষ্টা করছিল নিজেকে বোঝাতে, ট্রেনে কেউ উঠেছে, হয়তো আহত, হয়তো সাহায্য চাইছে। কিন্তু তার মনে পড়ল এই ট্রেন মাঝের স্টেশনে থামেইনি, কেউ উঠতে পারে না। ট্রেনের ঝাঁকুনি হঠাৎ একটু বাড়ল, সঙ্গে সঙ্গেই বাতিগুলো আবার নিভে গেল। অন্ধকারের মধ্যে কোথাও কাছাকাছি থেকে মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। শ্বাসটা খুব ধীরে, কিন্তু খুব ভারী। মনে হচ্ছিল কোনো ক্লান্ত, কাঁদতে থাকা নারী শ্বাস নিচ্ছে। আলো জ্বলে উঠতেই দেখা গেল গর্ভবতী নারীটি এবার সিটের উপর বসে আছে। তার মাথা নিচু, চুল মুখে ঝুলে আছে। পেটের ওপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। মনে হচ্ছিল সে যেন কোনো অদ্ভুত ব্যথায় কুঁকড়ে আছে। সুদীপ বুঝতে পারছিল না এই নারী কি বেঁচে আছে, নাকি সে এমন কিছু দেখছে যা বেঁচে থাকা চোখে দেখা উচিত নয়। বগির একদম পেছন থেকে কোনো কিছু মেঝের ওপর টেনে আনার শব্দ এলো। শোঁর শোঁর। ট্রেনের আওয়াজের সঙ্গে মিশে অদ্ভুত লাগছিল সেটা। সুদীপ তাকানোর চেষ্টা করল, কিন্তু জায়গাটা অন্ধকার। তবু মনে হল কোনো লম্বা কাপড় বা চুল টানা হচ্ছে। হঠাৎ গর্ভবতী নারীটি মাথা একটু তুলল। সুদীপ দেখল তার চোখ পুরো কালো। চোখের ভেতরে কোনো সাদা অংশ নেই। এমন চোখ মানুষে হয় না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু নিঃশব্দ কান্নার মতো কাঁপুনি। সুদীপের মনে পড়ল বছর দুয়েক আগে এই একই রুটে এক দুর্ঘটনা হয়েছিল। রাতে শেষ ট্রেনের বগিতে একজন গর্ভবতী নারী মারা গিয়েছিল। ডেলিভারির ব্যথা উঠেছিল, কিন্তু কেউ সাহায্য পায়নি সময় মতো। নারীটি নিজেই বগির ভেতর শিশুকে জন্ম দিতে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণে মারা যায়। আর সেই নবজাতকেরও বাঁচার সুযোগ হয়নি। লোকজন বলে মৃত সেই নারী নাকি এখনও এই রুটের ট্রেনে দেখা যায়। তার কান্নার শব্দ শুনলে বিপদ আসে। কারো কারো দাবি ওর শিশুর কান্না পর্যন্ত শোনা যায় মাঝে মধ্যে। সুদীপ এসব গল্পে বিশ্বাস করত না, কিন্তু এখন সামনে যা দেখছে, বগির ভেতর শীতল হাওয়ার মতো কিছু একটা বয়ে গেল। সুদীপ অনুভব করল কেউ তার ঠিক পাশ দিয়ে গেল। কোনো কাপড় বা চুল তার কাঁধ ছুঁয়ে গেল হালকা। আলো ফিরে আসতেই সে দেখল গর্ভবতী নারী সোজা তার পাশে দাঁড়িয়ে আছে।
তার পেটের উপর দিয়ে রক্ত পড়ছে মেঝেতে টুকটুক শব্দে। আর তার মুখ ধীরে ধীরে একটু উপরে উঠছে, ঠিক যেন সে কারো দিকে তাকাতে চায়। হঠাৎ পেছন থেকে খুব নরম, খুব ক্ষীণ একটা শব্দ এলো, যেন একেবারে নবজাত শিশুর কান্না। এই শব্দটা আসতেই বগির ভিতরের প্রতিটি বাতাস থেমে গেল। ট্রেনের গতি পর্যন্ত যেন ধীর হয়ে গেল। সুদীপ বুঝল, সে যতক্ষণ এই বগিতে আছে ততক্ষণ এই নারী তার সামনে থাকবে। এটা মানুষ নয়, এটা কোনো স্মৃতি নয়, এটা কোনো ভ্রম নয়, এটা সেই মৃত্যু, যা নিজের ব্যথায়, নিজের কষ্টে, নিজের শেষ অবস্থায় আটকে গেছে। নারীটি এবার ধীরে ধীরে ঘুরতে শুরু করল। তার মাথা আগে, তারপর শরীর। শরীরটা যেন সাধারণভাবে ঘুরছে না, একটা অদ্ভুত কোণে, প্রায় ভাঙা অস্থির মতো। তার চুল মাটিতে টেনে যাচ্ছে, পেটের রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ছে। ট্রেন তখন পাহাড়ের কাছাকাছি একটি টানেল পেরোচ্ছিল। অন্ধকার যেন আরো কালো হয়ে এলো। আলো নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এই অন্ধকারে সুদীপ অনুভব করছিল কেউ ঠিক তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের গরম হাওয়া তার গালে লাগছিল। আলো ফিরতেই দেখা গেল গর্ভবতী নারীটি তার সামনে, এক চুল দূরত্বে। তার চোখ সম্পূর্ণ কালো, আর তার পেট, সেটা যেন ভেতর থেকে নড়ছে। মনে হচ্ছিল কোনো হাত বা পা পেটের চামড়া ছুঁয়ে যাচ্ছে ভেতর থেকে। হঠাৎ নারীটি তার মাথা নিচু করল, এবার খুব কাছে, খুব বাস্তব। আর তার রক্তমাখা হাত ধীরে ধীরে সুদীপের কাঁধ স্পর্শ করল। স্পর্শটা বরফের মতো ঠান্ডা। এরপর কি হয়েছিল সেটা সুদীপ কখনো ভুলতে পারেনি। ঠিক এই স্পর্শের পরেই ট্রেন হঠাৎ একটা বড় ঝাঁকুনি খেল। টানেলের বাইরে বেরিয়েছিল ট্রেন। বাতিগুলো পুরো জ্বলে উঠল। চোখ ঝাপসা কাটতেই দেখা গেল নারীটা আর নেই। সিট, মেঝে, সব স্বাভাবিক। কোনো রক্ত নেই, কোনো ছায়া নেই। সুদীপ নিজেকে ট্রেনের মাঝের অংশে দাঁড়িয়ে থাকতে দেখল। কাঁধে সেই ঠান্ডা অনুভূতিটা তখনও আছে। ট্রেন থামার পর সে নামতে যাচ্ছিল, তখন আবার সেই শিশুর কান্না শোনা গেল। কিন্তু এবার সেটা ট্রেনের ভেতর থেকে নয়, ঠিক তার নিজের মাথার পেছন থেকে। সে ফিরে তাকাল, কেউ নেই। তবুও কান্নাটা চলছিল, মৃদু, ফিকে, তীক্ষ্ণ। লোকেরা বলে সুদীপ সেই রাতের পর থেকে আর কখনো রাতের ট্রেনে ওঠেনি, কখনো ঘুমিয়েও ওঠেনি ঠিক মতো। কারণ সে জানে, রাতের ট্রেনে দেখা সেই রক্তমাখা গর্ভবতী নারী শুধু কোনো ভূত নয়, সে এমন এক মা, যে নিজের হারানো শিশুকে খুঁজতে খুঁজতে এখনো যাত্রীদের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। আর যাকে একবার ছুঁয়ে যায়, তার কাঁধে আজীবন লেগে থাকে সেই ঠান্ডা স্পর্শ।